বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পর্যটক থাইল্যান্ড থেকে প্রতিনিয়ত কম্বোডিয়া, লাওস কিংবা মালয়েশিয়া ভ্রমণ করে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই পর্যটকদের বড় একটা সংখ্যা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ভ্রমণ করছে। কিন্তু ইউটিউবে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ট্রাভেল নিয়ে তেমন কোনো ভিডিও না থাকায় অনেকেই থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ট্রাভেল করতে ভয় পায়। আমার এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ভ্রমণ করা যায় তার সব কিছু। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে নিজের ওয়ালে রেখে দিতে পারেন, যা আপনাদের পরবর্তীতে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ট্যুরকে সহজ করবে। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। আমরা আমাদের থাইল্যান্ড ট্রিপের অসম্ভব সুন্দর একটা জার্নি শেষ করে আজ যাবো সিঙ্গাপুরে। অলরেডি আমরা আমাদের হোটেল থেকে চেক আউট সম্পূর্ণ করে নিয়েছি। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে থাইল্যান্ডের আমরা সুকুম্বিতে ছিলাম, আর সুকুম্বিতে আমাদের হোটেলের নাম ছিল আনায়া ইন্টারন্যাশনাল। কম বাজেটের মধ্যে আনায়া বেশ ভালো মানের একটি হোটেল। এখানে আপনারা 3 থেকে 3,500 টাকার মধ্যে ডাবল বেডের রুম পেয়ে যাবেন, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকছেই। আমরা এখন আছি ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লো বাজেট ট্রাভেলের ক্ষেত্রে ট্যুর প্ল্যানটা থাকা খুবই জরুরি। আপনারা যখনই কোথাও ট্রাভেল করবেন অবশ্যই আগে থেকে ট্যুর প্ল্যানটা করে রাখবেন। কিভাবে কম খরচে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ট্রাভেল করবেন, বিমান ভাড়া কত পড়বে, থাই ইমিগ্রেশনে কী ধরনের জটিলতা তৈরি হয়, তার সব কিছু থাকছে ছোট্ট এই ভিডিওটিতে। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা উপভোগ করবেন, যা আপনার থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ভ্রমণে কাজে লাগবে। যেহেতু আমি একজন বাজেট ট্রাভেলার, তাই ট্রাভেল করার ক্ষেত্রে ট্যুর প্ল্যানটা একটু ভেবেচিন্তেই করি। আপনারা যদি বাজেট ট্রাভেল করতে চান তবে সবার প্রথম আপনাদের লিভিং কস্ট এবং এয়ারফেয়ার কমাতে হবে। তাই সেক্ষেত্রে আমরা স্কট এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসের ব্যাংকক থেকে সিঙ্গাপুরগামী ওয়ান ওয়ে টিকিট করেছিলাম। আমাদের স্কট এয়ারলাইন্সের ব্যাংকক থেকে সিঙ্গাপুরগামী ওয়ান ওয়ে টিকিটের প্রাইস পড়েছিল মাত্র 6,500 টাকা। আমরা ওয়ান ওয়ে টিকিট করেছিলাম কারণ এরপর আমরা সিঙ্গাপুর থেকে যাব মালয়েশিয়ায়, দেন মালয়েশিয়া হয়ে চলে আসবো বাংলাদেশে। এই হচ্ছে স্কট এয়ারলাইন্সের বোর্ডিং এরিয়া। এখান থেকে আমরা আমাদের বোর্ডিং সম্পূর্ণ করে নিয়ে দেন চলে যাব থাই ইমিগ্রেশনে। যেহেতু এখন আমরা থাই ইমিগ্রেশন থেকে এক্সিট করব, তাই থাই ইমিগ্রেশনে আমাদের কোনো রকম কোনো জটিলতা তৈরি হবে না, সেটা আমাদের আগেই জানা ছিল। থাই ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন এয়ারপোর্টের একদম ভিতরে। যে কথাটা আপনাদের আগে বলেছিলাম, আপনারা যখন এই সমস্ত দেশে ভ্রমণে আসবেন, অর্থাৎ আপনারা যখন এন্ট্রি নেবেন তখন ইমিগ্রেশন কিছুটা কঠিন থাকলেও আপনারা যখন এক্সিট করবেন, অর্থাৎ এই সমস্ত দেশ থেকে অন্য কোনো দেশের উদ্দেশ্যে ভ্রমণে যাবেন, তখন ইমিগ্রেশন একবারে সহজ থাকে। মানে ব্যাপারটা এমন যে আপনারা গেলেই তারা বাঁচে। তাই সেক্ষেত্রে আপনারা যখন থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর কিংবা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার দিকে ভ্রমণ করবেন, তখন ইমিগ্রেশন নিয়ে আপনাদের ন্যূনতম চিন্তা করতে হবে না। থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ভীষণ পরিপাটি করে সাজানো গোছানো একটি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা আমার ভীষণ ভালো লাগে। এরও অবশ্য একটা কারণ আছে, আর সেটা হলো এই এয়ারপোর্টের বিভিন্ন ইয়ারের চেকিং পয়েন্টগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে। অর্থাৎ এয়ারপোর্টটা বিশাল হলেও আপনি যে ইয়ারেই ফ্লাই করেন না কেন, আপনার চেকিং পয়েন্ট খুঁজে পেতে তেমন বেগ পেতে হবে না। এতে করে যাত্রীদের কিছুটা সময় সেভ হয়, আর এর ফলে যাত্রীরা কিছুটা স্বাচ্ছন্দ্য অনুভব করে এই এয়ারপোর্টে। ব্যাংকক থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টার মতো। আমাদের হাতে যেহেতু সময় ছিল, তাই এই সময়টা আমরা ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছিলাম। আপনারাও চেষ্টা করবেন হাতে একটু বেশি সময় নিয়ে এয়ারপোর্টগুলোতে আসতে। এতে করে মানসিক স্বস্তির পাশাপাশি এই এয়ারপোর্টগুলো এক্সপ্লোর করারও একটা সুযোগ পেয়ে যাবেন। আমরা যারা লো বাজেটে ট্রাভেল করে থাকি, আমাদের সেম ডেস্টিনেশনে বা সেম প্লেসে বারবার ট্রাভেল করা হয় না বললেই চলে। তাই সুযোগ থাকতে এই জায়গাগুলো এমনভাবে এক্সপ্লোর করুন যেন আপনাকে আফসোস পেয়ে না বসে। আমরা এখন যাচ্ছি গ্রাউন্ডের দিকে। এখন আমাদের যেতে হবে গেট নাম্বার D8-এ। সেখানে আমাদের ফ্লাইটের জন্য আমাদের কিছুটা সময় প্যাসেঞ্জার ওয়েটিং জোনে বসতে হবে। এই হচ্ছে প্যাসেঞ্জার ওয়েটিং জোন। এরপর আমাদের ছোট্ট একটা চেকিংয়ের মাধ্যমে আমাদের ফাইনালি উঠতে হবে আমাদের ফ্লাইটে। ফাইনাল চেকিং সম্পূর্ণ করে আমরা এখন যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। স্কট এয়ারলাইন্সের বিমানগুলো যে কী লেভেলের সুন্দর ভাই, এটা যদি আপনারা চোখে না দেখেন তা আপনাদের কোনো ভাষা এক্সপ্লোর করা যাবে না। আমাদের বিমানের মডেল ছিল স্কট এয়ারবাস A321। কম বাজেটের এয়ারের মধ্যে স্কট এয়ারবাস এই সমস্ত রুটে ভীষণ জনপ্রিয়। যেহেতু স্কট এয়ারলাইন্স একটি লো বাজেটের এয়ারলাইন্স, তাই এখানে এক্সট্রা সেবা পেতে গেলে আপনাদের এক্সট্রা পেমেন্টও করতে হবে। অর্থাৎ আপনারা যাই চাবেন তাই পাবেন, কিন্তু তার বিনিময়ে আপনাদের পেমেন্ট করতে হবে। 2 ঘন্টা 30 মিনিটের অসাধারণ একটা জার্নি শেষ করে এখন আমরা আছি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর কেন চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে পৃথিবীর সেরা এয়ারপোর্ট বলা হয় তা আমরা এখানে নেমেই বুঝতে পেরেছি। সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা যেন পুরোটাই কার্পেটে মোড়ানো একটি এয়ারপোর্ট। প্রথম দর্শনেই আপনাদের মনে হতে পারে এ যেন শিল্পীর তুলিতে আঁকা একটি ক্যানভাস। একদিকে এই এয়ারপোর্টের বিশালতা আর অন্যদিকে এই এয়ারপোর্টের সৌন্দর্য, সত্যিই বিহমিত হচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল এই এয়ারপোর্টটা।
যাই হোক, এখন আর এদিক সেদিক না থেকে সোজা চলে যাব ইমিগ্রেশনের দিকে। সিঙ্গাপুর সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় মানবসৃষ্ট ঝর্ণা জুয়েল দেখতে। আর সিঙ্গাপুর ইমিগ্রেশন বলতে আমাদের সিঙ্গাপুর ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ছিল এক কথায় অসাধারণ। তারা একটা সিঙ্গেল কোশ্চেনও করে না, জাস্ট পাসপোর্টে স্ক্যান করে ছেড়ে দেয়। মাত্র 30 সেকেন্ডের মধ্যে সিঙ্গাপুর ইমিগ্রেশন ডান। তবে মজার ব্যাপার হচ্ছে সিঙ্গাপুর ইমিগ্রেশন কখনোই আপনার পাসপোর্টে সিল দেয় না, অর্থাৎ আপনি যে কখনো সিঙ্গাপুর গিয়েছেন তা আপনার পাসপোর্ট দেখে কেউ বুঝতে পারবে না। এই হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মানবসৃষ্ট কৃত্রিম ঝর্ণা জুয়েল। ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য জুয়েল দেখতে কোনো টিকিটের প্রয়োজন না হলেও স্থানীয় সিঙ্গাপুরিয়ানদের জুয়েল দেখতে $5 দিয়ে টিকিট করতে হয়। তাই সিঙ্গাপুর ভ্রমণে গেলে অবশ্যই সময় করে জুয়েলটা দেখে নেবেন। জুয়েল দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি গ্রাউন্ডের দিকে, যেখানে আগে থেকে আমাদের গাড়ি পার্কিংয়ে আছে আমাদের জন্য। একটা কথা মনে রাখবেন, দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রির চেয়ে সিঙ্গাপুর একটি বেশি এক্সপেন্সিভ। তাই এখানে আপনাদের একটু প্ল্যান করে চলতে হবে। আপনারা যখনই সিঙ্গাপুর সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে নেবেন, আপনারা টার্মিনাল 2-তে গিয়ে $10 দিয়ে মেট্রো পাস করে নেবেন। এই মেট্রো পাস বাস এবং ট্রেন দুটাতেই ব্যবহার করা যায় এবং মেয়াদ থাকে 5 বছর। সিঙ্গাপুরে ভ্রমণের ক্ষেত্রে আপনাদের ট্যুরিস্ট পাস করা না থাকলে আপনাদের খরচ অনেকাংশে বেড়ে যাবে, কারণ সিঙ্গাপুরে ট্যাক্সি এবং ক্র্যাবের ভাড়া অনেক বেশি হয়ে থাকে। এখানে ট্যাক্সির ন্যূনতম ভাড়া হয়ে থাকে সিঙ্গাপুরিয়ান $8, মানে অনেক টাকা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে এশিয়ার পাওয়ার হাউসও বলা হয়। জানলে অবাক হবেন, সিঙ্গাপুরের মোট আয়তন 734 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর আয়তনে এত ছোট্ট হওয়া সত্ত্বেও সিঙ্গাপুরের ঝাঁ চকচকে গগনভেদী বিল্ডিং থেকে শুরু করে সিঙ্গাপুরের রাস্তাঘাট, গাড়ি সব কিছুই আপনাদের মন কাড়বে। সিঙ্গাপুরে এই ছিল আমাদের হোটেল J8। এটি লিটল ইন্ডিয়া এরিয়াতে পড়েছে। লিটল ইন্ডিয়া এরিয়াটি সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় একটি পর্যটক এরিয়া। এই এরিয়াতে ইন্ডিয়ান এবং বাংলাদেশি পর্যটকরা সবচেয়ে বেশি থাকে। এবার চলেন আমার রুমের ভিতরটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের রুম। এটা একটা ডাবল বেডের রুম। এর ভাড়া পড়েছিল বাংলা টাকায় 6000 টাকা। যেহেতু আমরা 2 জন ছিলাম তাই আমাদের মাথা পিছু পড়েছিল 3000 টাকা করে। একটা হোটেল রুমে যা যা সুযোগ সুবিধা থাকার কথা তার সব আমরা পেয়েছিলাম এই রুমে। আমাদের হোটেল থেকে বাইরের একটা দারুণ ভিউ পাওয়া যায়। চলেন আপনাদের ভিউটা একটু দেখাই। আমার রুমের জানালা দিয়ে বাইরের এই নান্দনিক পরিবেশটা ভীষণ উপভোগ করছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।